কৃষক বন্ধু নিয়ে আপনাদের অনেকের মধ্যে অনেক সংশয় চলছে। অনেকেই ভাবছে পিএম কিষানের টাকা পেলে আমি কি কৃষক বন্ধুর টাকা পাবো না? কি করতে হবে? নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি যাদের ফর্ম ফিল আপ করা আছে তাদের জন্য এটা? আমার স্বামী স্ত্রী দুইজনেই যদি আমরা পাই তাহলে কি আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে? কত টাকা পাবো, কোথায় ফর্ম পাবো, কিভাবে ফিল আপ করবো, সব তথ্য এক এক করে আমি এই পুরো ভিডিওতে বর্ণনা করব। আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন আপনাদের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। কৃষক বন্ধু এটা একটা ফিল্ড ভেরিফিকেশন অ্যান্ড ফিল আপ গাইডেন্স। এখানে খারিফ মৌসুমের জন্য সম্পূর্ণ নির্ভুল ফর্ম ফিল আপের যে স্টেপ বাই স্টেপ পদ্ধতি আমি সেখানে বলবো। সবার প্রথমে ভেরিফিকেশন কেন দরকার? এটা ভেরিফিকেশন, এটা নতুন করে আবেদন নয়, এটা আগে আপনারা বুঝে নিন। এটা কিন্তু নতুন আবেদনের জন্য না, এটা কেবলমাত্র ভেরিফিকেশনের জন্য। 4,000 থেকে 10,000 বার্ষিক সহায়তা, এটা ডিপেন্ড করছে কার কত পেন্ডিং আছে। রাজ্য সরকারের তরফ থেকে খারিফ মরশুমে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। সহায়তা নিরবিচ্ছিন্ন রাখতে ফিল্ড ভেরিফিকেশন ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক। ফিল্ড ভেরিফিকেশন ফর্মটা জমা দেওয়া, ভেরিফিকেশন ফর্ম। পূর্ববর্তী পেমেন্ট হয়েছে 1 নম্বর এপ্রিলে, 2 নম্বর মেতে, 3 নম্বর পরবর্তী পেমেন্ট 3 নম্বর জুনে, এবং এবার জুলাইয়ে শেষ সপ্তাহের মধ্যে আপনাকে 31 তারিখের মধ্যে জমা দিতে হবে, তারপরে আপনার পরের পেমেন্টটা আসবে। এটা কাদের জন্য? এই ভেরিফিকেশন ফর্ম কাদের জন্য? বেসিক্যালি যারা শুধুমাত্র কৃষক বন্ধু পান তাদের জন্য। কৃষক বন্ধু পিএম কিষাণ দুটোই পান তাদের জন্য নয়। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্লক অফিস বা পঞ্চায়েত লিস্টে যদি আপনার নাম এসে থাকে, যেমন কেওয়াইসি অসম্পূর্ণ বা ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস, তবে অবশ্যই আপনাকে করতে হবে, না হলে দরকার নেই। সাধারণত বলা হয়েছিল একটাই পাবে, এখন অনেকেরই দেখা যাচ্ছে দুটো লিস্টে নাম এসছে, ভালো, তো সেখানে দুইজনের দুটো লিস্ট থেকেই টাকা পাবে। কিন্তু যাদের এইটা আছে তারা কিন্তু একবার যদি অসম্পূর্ণ বা ভেরিফিকেশন কিছু কমপ্লিট দেখায় তাহলে একবার চেক করে নেবে। 1 মিনিটে নিজের কেবি কৃষক বন্ধু আইডিটা জেনে নিন। কিভাবে? গুগলে গিয়ে আপনি কৃষক KRISHAKBANDHU.net এখানে যে আইডিটা এটা রয়েছে, এটা গুগলে গিয়ে লিখুন। লেখার পরে যেটা খুলবে সেখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে, নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটাকে আপনি ক্লিক করবেন। এখানে আপনি কেবি আইডি এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস স্ক্রিনে আসবে। এখান থেকে আপনি প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন, আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা আপনি নিজে নোট ডাউন করে নিতে পারেন। আমি বলবো প্রিন্ট আউট নিয়ে নিন, সবচেয়ে ভালো। লেটেস্ট জমির পর্চা বা খতিয়ান যেটা 2026-এ আপডেট করা, সেটাই দিতে হবে। আপনি যদি পুরনো পর্চা বা খতিয়ান দিচ্ছেন যেটা অনেক আগে 2026-এর নয়, তাহলে হবে না, আপনাকে 2026-এর আপডেট করা পর্চা বা খতিয়ান দিতে হবে। পুরনো পর্চা বাতিল বলে গণ্য হবে, এবং অনলাইন পোর্টাল থেকে সম্পূর্ণ বিনামূল্যে এটা ডাউনলোড করা যায়, অনলাইন পোর্টাল থেকে এই পর্চাটা। এবার আসি ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কোথা থেকে ফর্ম পাবেন সেটা আমি লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবার আসা যাক ফর্ম ফিল আপ কীভাবে করবেন, মন দিয়ে শুনবেন। প্রথমত আপনি ক্যাপিটাল লেটারে আপনার পুরো নামটা লিখবেন, ইংরেজি বড় হাতে। নামের বানান চেষ্টা করবেন, কোনোভাবে চেষ্টা নয়, অবশ্যই আপনাকে নামের বানান গণ্ডগোল করলে চলবে না। যেটা ব্যাংকের পাসবই, যেখানে আপনার ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংকের পাসবইয়ের বইয়ে যা নাম আছে এক্স্যাক্টলি সেটা লিখবেন, অক্ষরে অক্ষরে, ভুল যেন না হয়। ঠিকানার মধ্যে আপনি গ্রাম, পোস্ট অফিস, ব্লক এবং মৌজার নাম স্পষ্টভাবে উল্লেখ করবেন। গ্রাম, পোস্ট অফিস, মৌজার নাম এবং এইগুলো ঠিকানার মধ্যে কিন্তু এইগুলো মেনশন করা আবশ্যক, না হলে খুব মুশকিল হবে কিন্তু। এরপরে ব্যাংকের বিবরণ, ব্যাংকের নাম ও শাখার নাম দেবেন, আইএফএসসি কোডটা ঠিকঠাক করে দেবেন, যেটা আপনার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজেই আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। ব্যাংকের পাসবইটা খুলুন, ফার্স্ট পেজে পেয়ে যাবেন। যদি কোনো অসুবিধা হয় ব্যাংকে যান, আপনি ব্যাংকের নাম, শাখার নাম এবং আইএফএসসি কোড, পুরো জিনিসটা ব্যাংকের যে কোনো এমপ্লয়ির থেকে একটু লিখিয়ে আনুন। সঠিক অ্যাকাউন্টের নম্বর, যেটি আগে টাকা পেতেন সেটাই নেবেন। ওকে। আধার বা মোবাইল নাম্বার, আধার নাম্বার দেবেন, আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এমন অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেবেন। আপনি মোবাইল নাম্বার এমন দিলেন যেটা আধারের সঙ্গে লিঙ্ক নেই, কোনো পারপাস সলভ হলো না, সে আপনি ঘেটে গেলেন, জিনিসটা আবার ঝুলে যাবে। এবার দেখুন ফর্ম ফিল আপের ভোটারের তথ্য এবং এএসডিডি তালিকা। এএসডিডি মানে কি? এ ফর অ্যাবসেন্ট, এস ফর শিফটেড, ডি ফর ডেড, আর ডি ফর ডুপ্লিকেট।
ভোটার তথ্য, এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার, বিধানসভার নম্বর, সেটা ওইখানে আপনি ধরবেন যে ভোটের আগে একটা লিস্ট দিয়ে গেছিল, সেই লিস্টের মধ্যে সব পেয়ে যাবেন। পার্ট নাম্বার ওখানে পেয়ে যাবেন, সিরিয়াল নাম্বার ওখানে পেয়ে যাবেন। আপনি কি সাধারণত অ্যাক্টিভ ভোটার? যদি এএসডিডি বক্সে আপনি কিন্তু নো বলবেন। এএসডিডি বক্স কাদের জন্য? যারা অ্যাবসেন্ট, শিফটেড, ডেড বা ডুপ্লিকেট আছে, আপনার এর মধ্যে কোনোটা না হলে আপনি নো বলবেন। আর সিএ এর ব্যাপারেও জিজ্ঞেস করবে। যদি 90%, 99% কেসে আপনি সিএ এর জন্য কোনো ব্যাপার নেই আপনার, যদি সিএ এর জন্য আপনার কোনো পেন্ডিং না থাকে তাহলে এখানেও নো বলবেন। আর যদি থাকে তাহলে তার ডিটেলসগুলো আপনাকে ওখানে দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিএ আপনার যদি হয় তাহলে আপনি জানবেনই, আর না জানলে তারপরে আপনার সিএ এর কোনো ব্যাপার নেই। ফর্ম ফিল আপের পর্ব 4, চাষযোগ্য জমির তথ্য। প্রথমে জেএল নাম্বার, খতিয়ান নাম্বার, ডিএজি নাম্বার পরপর কমা দিয়ে দিয়ে লিখতে থাকবেন, এবং জমির পরিমাণ মাথায় রাখবেন একরে নিতে হবে। জমির যে পরিমাণ, আপনি কত বিঘা কত কাটা এভাবে দিতে হবে না, একরে দিতে হবে, কত একর জমি। না জানলে আপনি হিসাব দেখে নিন, কারোর কাছ থেকে মাপিয়ে নিন, কিন্তু আপনাকে এখানে একরেই দিতে হবে। কিনে থাকলে পারচেস দেবেন, উত্তরাধিকার সূত্রে পেলে ডেট মিউটেশন দেবেন, আর স্থানান্তরিত হলে ট্রান্সফার দেবেন। আপনি কোনভাবে জমিটা পেয়েছেন সেই তথ্যর কথা জিজ্ঞেস করেছে। আপনার মালিকানা কিভাবে, আপনি কিনেছেন, আপনি উত্তরাধিকারে পেয়েছেন, নাকি স্থানান্তরিত হয়ে কারোর হাত থেকে স্থানান্তরিত হয়ে আপনার কাছে এসেছে। এবার আসা যাক আয়কর, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে বলছি। আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি নো লিখবেন, অবশ্যই নো লিখবেন। ইয়েস লিখলে কিন্তু প্রকল্প থেকে নাম বাতিল হবে। কেন, ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। কারা ইনকাম ট্যাক্স দেন? যাদের ইনকাম বছরে, যেসব চাকরিজীবীর 12,75,000-এর উপরে, বা পার মান্থ 1,06,000 করে ইনকাম তাদের, তাহলে আপনি কেন, কি করে আপনি ভাতা পাবেন? 1,06,000 মাসে ইনকাম করেন, নো হলে তবেই পাবেন। আর যদি ইয়েস লেখেন তারপর আপনি পাবেন না। আর যদি আপনি ইনকাম ট্যাক্স দেন কিন্তু নো লেখেন, তাহলে প্যান কার্ডে ধরা পড়ে যাবে। সুতরাং ব্লাফ করার চেষ্টা করবেন না, সত্যিকারের তথ্য দেবেন। স্বামী স্ত্রীর বিবরণ যদি বলি, অবিবাহিত হলে ফর্মের উপর আনম্যারিড লিখে দিয়ে ওই অংশটি ফাঁকা ছেড়ে দিন। বিবাহিত হলে স্বামী স্ত্রী দুজনের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার, ভোটার তথ্য ফিল আপ করুন। দুজনেই কৃষক বন্ধু পেলেও আলাদা করে অ্যাপ্লাই করবেন না, আলাদা করে ফর্ম ফিল আপ করবেন না। শুধু কেবিএন বেনিফিশিয়ারি তে ইয়েস করে দিন। দুইজনই যদি পান তাহলে দুইজনের জায়গাতে ইয়েস করে দিন, কৃষক বন্ধু বেনিফিশিয়ারি। এবং সবশেষে আপনাকে স্বাক্ষর বা টিপ সই দিতে হবে। এবার স্বাক্ষর কারা দেবেন? স্বাক্ষর যারা সই করতে পারেন, আর যারা সই করতে পারেন না তারা টিপ সই দেবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সই করতে পারেন, তাহলে টিপ সই কিন্তু কোনোভাবে দেবেন না। কোনোভাবে আপনি জিনিসটাকে আরেকটু কোনো রকম কমপ্লিকেটেড করার চেষ্টা করবেন না। প্রাপ্তি স্বীকার, এই পার্টটা আপনি করবেন না। এই নিচের অংশ যেখানে এখানে কাটা মতো একটা ডটের জায়গা দেওয়া আছে তার নিচের অংশে, এইটা কেবলমাত্র অফিসিয়াল লোকেরাই করবে। অফিসিয়াল যে কাজ আছে সেটা যাদের কাছে জমা করবেন তারা করবেন, ভেরিফিকেশনের পরে পুরো জিনিসটা দেখবেন। ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে, এবং প্রত্যেকটা সেলফ অ্যাটাস্টেড লাগবে। পূরণ করা ভেরিফিকেশন ফর্ম, ওখানে নিচে আমি বললাম সই করতে হবে। তারপরে হচ্ছে কৃষক বন্ধু স্ট্যাটাসের প্রিন্ট আউট, যেটা আমি প্রথমে বললাম সেটা সই করে দেবেন। আবেদনকারীর আধার কার্ড, যদি স্বামী স্ত্রী দুইজনে হয় দুইজনের আধার কার্ড, দুটোরই জেরক্স, তার মধ্যে সই থাকবে নিজেদের। আবেদনকারীর ভোটার কার্ড একই ব্যাপার, প্রিন্ট আউট এবং তার মধ্যে জেরক্স বা তার মধ্যে কিন্তু সইটাও থাকবে যে আবেদন করছে। 2026 সালের নতুন জমির যে পর্চা, আমি আবারও বলছি, পর্চা বা খতিয়ান কিন্তু পুরনো হলে হবে না, এক্স্যাক্টলি 2026-এ আপডেট করা থাকতে হবে, সেখানেও সই থাকবে আপনার। 2026 সালে ভোটার লিস্টের যে প্রিন্ট আছে সেটাও আপনি জমা করবেন, তার সঙ্গে নিজের সই করবেন। ব্যাংক পাসবুকের প্রথম পাতা, যেখানে আমি বললাম আপনি আইএফএসসি কোড, ব্যাংকের আধার, ব্যাংকের নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রাঞ্চে আছে আপনার নাম, সব থাকবে সেইটার। আধার লিঙ্ক, মোবাইল নম্বরের প্রমাণ, যেটা লিঙ্ক আছে সেটার প্রমাণ, এবং তার মধ্যে সই থাকবে, এবং 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। এই পুরো জিনিসটাকে আপনি জমা করবেন। এবার ধরুন ম্যারিটেরিয়াল স্ট্যাটাস, যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রীর আধার কার্ডের জেরক্স জমা দেবেন, স্বামী স্ত্রীর ভোটার কার্ডের জেরক্স, যেটা আমি বললাম দুজনেরই, এবং স্বামী স্ত্রীর 2026 সালের ভোটার লিস্টের প্রিন্ট আউট। যদি একটা পেজেই দুজনের নাম থাকে, যেটা থাকবে সাধারণত, সেটাতেই তাহলে সই করে একটাই জমা দিলে চলবে। স্বামী স্ত্রী মৃত, যদি স্বামী বা স্ত্রী মৃত হয় তাহলে মৃতের নামে ফর্মের নামের পাশে স্বামী, যদি মৃত হয় স্বামীর পাশে লেট, বা যদি স্ত্রী মৃত হয় তার পাশে লেট লিখুন। এবং অবশ্যই যিনি মৃত তার ডেথ সার্টিফিকেটটা কিন্তু আপনাকে অ্যাজ এ প্রুফ জমা দিতে হবে।
এবং এইগুলোও কিন্তু এই যে ডকুমেন্টসগুলো সমস্ত অতিরিক্ত ডকুমেন্টসও কিন্তু সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে, মানে আপনি সই করে দেবেন যে হ্যাঁ এটা আমি আমার নলেজ থেকে বলছি, এটা সব ঠিক আছে। আবারও বলে দিচ্ছি 31শে জুলাই লাস্ট ডেট, তার মধ্যে আপনারা করে নিন। নিকটবর্তী এডিও বা এডিএ অফিসে আপনি যান, ব্লক অফিসে যান, স্থানীয় পঞ্চায়েত ক্যাম্পেও খোঁজ নিতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তারা নিশ্চয়ই আপনাকে এই ব্যাপারে হেল্প করবে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের অনেকটা হেল্প করবে। যদি মনে করেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর যারা এই কৃষক বন্ধুর জন্য অনেক রকম প্রবলেম ফেস করছে বা কোনো রকম জটিলতার সম্মুখীন হচ্ছে, তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। তারাও হয়তো আপনাকে মনে মনে হোক বা মুখে হোক আপনাকে আশীর্বাদ করবে, তাদের যদি একটু উপকার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাকছে। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।